আজকের এই গভীর আলোচনায় আমরা একটু ডুব দেব হিন্দু ধর্মের দর্শনে, তবে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আমরা বি.আর. আম্বেদকরের চোখ দিয়ে দেখার চেষ্টা করব। একদম। ওর লেখা ফিলসফি অফ হিন্দুইজমের কিছু অংশ, বিশেষ করে যেখানে উনি মনুস্মৃতিকে বিশ্লেষণ করেছেন, সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা। মনুস্মৃতি তো প্রাচীন হিন্দু সমাজের আইন আর সামাজিক আচরণের একটা অত্যন্ত প্রভাবশালী গ্রন্থ হিসাবে ধরা হয়। ঠিক। তো আমাদের লক্ষ্য এটাই বোঝা যে আম্বেদকরের বিশ্লেষণে এই যে সমতা, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, এই ধারণাগুলো হিন্দু দর্শনে মনুস্মৃতির নিরিখে কিভাবে দেখা হয়েছে। ঠিক। আর আম্বেদকর তো এটাকে শুধু একটা ধর্মগ্রন্থ হিসেবে দেখেননি। না, উনি তো এটাকে তৎকালীন হিন্দু সমাজের একটা অলঙ্ঘনীয় বিধান, তার সামাজিক কাঠামোর মূল ভিত্তি হিসেবেই দেখেছেন, তাই না? একদম। আর সেই জায়গা থেকেই উনি এর একটা বেশ কঠিন সমালোচনামূলক বিশ্লেষণ করেছেন, বিশেষ করে ন্যায় বিচারের আধুনিক ধারণার জায়গা থেকে। আচ্ছা, তাহলে শুরু করা যাক সমতার প্রশ্নটা দিয়ে। আম্বেদকর কি বলছেন, মনুস্মৃতিতে কি এই ধারণার কোনো জায়গা আছে আদৌ? দেখুন, আম্বেদকরের বিশ্লেষণ কিন্তু খুব সোজাসাপটা। তার মতে মনুস্মৃতিতে যে দর্শনটা আছে সেটা সমতার ধারণাকে একেবারে গোড়া থেকে অস্বীকার করে। গোড়া থেকে? ভিত্তিটাই? হ্যাঁ, এর মূল ভিত্তিটাই হলো একটা কঠোর জাতিভেদ প্রথা। ব্রাহ্মণ থেকে শুরু করে একেবারে অতিশূদ্র পর্যন্ত সমাজের একদম নিচের তলার মানুষজন একটা স্তরবিন্যাস, যেটা ভাঙা যাবে না। আর শুধু তাই নয়, মনুস্মৃতিতে বিভিন্ন বর্ণের মানুষের জন্য সামাজিক বা ধর্মীয় অধিকার, এগুলোতে ব্যাপক বৈষম্য রাখা হয়েছে। আইনের চোখেও কি? হ্যাঁ, আইনের চোখেও সবাই সমান নয়। সাক্ষ্য দেওয়ার নিয়মকানুন বলুন বা কোনো অপরাধ করলে তার শাস্তি কি হবে, এই সব কিছুই নির্ভর করত লোকটা কোন বর্ণের তার ওপর। ভাবা যায়, আইন নিজেই মানুষের মধ্যে এই বিভেদটা তৈরি করছে। ধর্মীয় অধিকারের ক্ষেত্রেও কি ছবিটা একই রকম? অবশ্যই। আম্বেদকর দেখিয়েছেন যে শূদ্র এবং নারীদের বেদ পাঠ, যেটাকে জ্ঞানের মূল আধার বলে মনে করা হতো, সেটা থেকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে। বেদ পড়াই যাবে না? না, উপনয়ন সংস্কার বা গায়ত্রী মন্ত্র পাঠ, এসবেরও কোনো অধিকার তাদের ছিল না। এমনকি মনুস্মৃতি অনুযায়ী শূদ্রদের সন্ন্যাস বা মোক্ষ লাভের যে অধিকার, সেটাও কেড়ে নেওয়া হয়েছিল। জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই অসমতা। হ্যাঁ, আম্বেদকরের চোখে এই ব্যবস্থাটা শুধু অসমতাকে প্রতিষ্ঠা করেনি, বরং তাকে একটা ধর্মীয় শিলমোহর দিয়ে চিরস্থায়ী করার চেষ্টা করেছে। বলতে গেলে এটা কাঠামোগত অসমতা। যদি সমতাই না থাকে, তাহলে ব্যক্তি স্বাধীনতার কি অবস্থা ছিল? আম্বেদকর তো স্বাধীনতার জন্য কয়েকটা শর্তের কথা বলেছিলেন, তাই না? যেমন সামাজিক সমতা। হ্যাঁ, সামাজিক সমতা, অর্থনৈতিক নিরাপত্তা আর জ্ঞানের অধিকার। তো মনুস্মৃতি কি এগুলোর কোনোটার আশ্বাস দেয়? আম্বেদকরের যুক্তি অনুযায়ী এখানেও মনুস্মৃতি বলতে গেলে ব্যর্থ। প্রথমত পেশা বেছে নেওয়ার স্বাধীনতা। সেটা কি ছিল? একেবারেই না। জন্মসূত্রেই ঠিক হয়ে যেত কে কি কাজ করবে। ব্যক্তির নিজের দক্ষতা বা তার ইচ্ছার কোনো মূল্যই ছিল না। মনু তো খুব স্পষ্টভাবেই বলেছেন যে শূদ্রের একমাত্র কাজ হল বাকি 3 বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের নিঃশর্ত সেবা করা। তার অর্থনৈতিক নিরাপত্তারও কোনো সুযোগ ছিল না? সুযোগ ছিল না বললেই চলে। শূদ্রদের সম্পদ জমানোর অধিকার ছিল অত্যন্ত সীমিত। মনু তো এক জায়গায় এমনও বলেছেন যে শূদ্রের যদি সামর্থ্য থাকেও, তাহলেও তার সম্পদ জমানো উচিত নয়। সে কি, কেন? কারণ সেটা নাকি ব্রাহ্মণদের কষ্ট দেয়। ভাবুন একবার, মজুরি দেওয়ার ক্ষেত্রে এমন নিয়ম করা হয়েছে যাতে তারা কোনোদিনও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারে। যেমন তাদের উচ্ছিষ্ট খাবার বা পুরনো বাতিল হয়ে যাওয়া পোশাক দেওয়ার কথা বলা হয়েছে। তার শুধু সামাজিক বা ধর্মীয় দিক থেকেই নয়, অর্থনৈতিকভাবেও বেঁধে ফেলার একটা ব্যবস্থা। আর জ্ঞানের অধিকার, সেটার কি হলো? সেটাও বলতে গেলে প্রায় নিষিদ্ধই ছিল শূদ্র আর নারীদের জন্য। বেদ পড়া বা শোনা দুটোই কঠোরভাবে বারণ ছিল। শোনাও যেত না? না। গৌতম ধর্মসূত্রের মতো শাস্ত্রে তো এমন বিধানও আছে যে কোনো শূদ্র যদি ভুল করে বেদ শুনে ফেলে, তাহলে তার কানে গলানো সীসা বা লাক্ষা ঢেলে দিতে হবে। ভয়ঙ্কর। হ্যাঁ, আম্বেদকর এটাই দেখিয়েছেন যে জ্ঞানের যে জগৎ, সেখান থেকেই তাদের একেবারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তো এই যে 3টে মৌলিক শর্ত, সামাজিক সমতা,
অর্থনৈতিক নিরাপত্তা আর জ্ঞানের অধিকার এগুলো পূরণ না হওয়ায় তার মতে মনুস্মৃতিতে যে সমাজটার ছবি আঁকা হয়েছে সেখানে প্রকৃত স্বাধীনতা ছিল একটা অসম্ভব কল্পনা। এমন একটা কঠিন স্তরবিন্যাস যেখানে মানুষের সাথে মানুষের মেলামেশা পর্যন্ত এতটা নিয়ন্ত্রিত, সেখানে ভ্রাতৃত্ববোধ বা ধরুন আপসী সৌহার্দ্য সেটা তৈরি হবে কিভাবে? ঠিক এই প্রশ্নটাই আম্বেদকর তুলেছেন। উনি যুক্তি দিয়েছেন যে এই ব্যবস্থাটাই ভ্রাতৃত্ববোধের একেবারে উল্টো, সম্পূর্ণ পরিপন্থী। কেন? কারণ দেখুন, এমনিতেই তো সমাজটা অসংখ্য জাতি আর উপজাতিতে ভাগ হয়ে আছে, মানে ভীষণভাবে খণ্ডিত। তার ওপর বর্ণের এই যে উঁচু নিচু স্তরবিন্যাস, এটা একে অপরের প্রতি ঘৃণা আর অবজ্ঞার জন্ম দিয়েছে। মানে শুধু উচ্চবর্ণ নিম্নবর্ণকে ঘৃণা করছে তা নয়? না, ব্যাপারটা তার থেকেও জটিল। শুধু উচ্চবর্ণ নিম্নবর্ণকে ঘৃণা করছে তা নয়, প্রত্যেকটা বর্ণ তার ঠিক নিচের বর্ণটাকে অবজ্ঞা করছে। একটা অদ্ভুত ক্রমিক ঘৃণা। এই যে দূরত্ব, এটা কি শুধু মানসিক নাকি দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়ত? অবশ্যই পড়ত। দৈনন্দিন জীবনেও এটা খুব স্পষ্টভাবে দেখা যেত। জীবনের যে সাধারণ অভিজ্ঞতাগুলো মানুষকে এক করে, ধরুন জন্ম, মৃত্যু, বিয়ে, খাওয়া দাওয়া, এই সব অনুষ্ঠানে বিভিন্ন বর্ণের মানুষের একসঙ্গে অংশ নেওয়ার কোনো সুযোগই ছিল না বলতে গেলে। একসাথে খাওয়া দাওয়া বা বিয়ে? ওগুলো তো দূরের কথা। সাধারণ সামাজিক মেলামেশা, মানে পাশাপাশি বসা বা কথা বলাও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ ছিল। ফলে একটা একাত্মতা বোধ, একটা আমরা বোধ, সেটা গড়ে ওঠার সব রাস্তাই বন্ধ ছিল। ইতিহাসে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যে যে সংঘাতের অনেক উদাহরণ পাওয়া যায়, সেটাও কিন্তু এই ভেতরের বিভেদটাকেই স্পষ্ট করেছেন। কেন এই ব্যবস্থাটা তৈরি হলো বলে তিনি মনে করেন? আম্বেদকরের মূল বক্তব্যটা হল, মনুস্মৃতিতে যে হিন্দু দর্শনটা ফুটে উঠেছে তার কেন্দ্রে কিন্তু ব্যক্তিমানুষের ন্যায় বিচার বা সমাজের সার্বিক মঙ্গল নেই। তাহলে কেন্দ্রবিন্দুটা কি? এর আসল লক্ষ্য হল একটা বিশেষ শ্রেণী, ইয়ানি ব্রাহ্মণ, তাদের শ্রেষ্ঠত্ব আর স্বার্থ রক্ষা করা। এটাই হলো মূল কথা। মনু বারবার ব্রাহ্মণদের জন্মগত শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করেছেন। যেমন ধরুন, বলা হয়েছে তারা নাকি ভগবানের মুখ থেকে জন্মেছেন, অথবা তারাই প্রথম জন্মেছেন বলেই সমগ্র সৃষ্টির প্রভু। আম্বেদকর এটাকে নিটশের সুপারম্যান বা অতিমানবের যে দর্শন সেটার সঙ্গে তুলনা করেছেন। নিটশের সুপারম্যান, কিন্তু সেখানে তো একটা পার্থক্য আছে, তাই না? হ্যাঁ, একটা মৌলিক পার্থক্য আছে, আর আম্বেদকর সেটা খুব স্পষ্টভাবে দেখিয়েছেন। নিটশের অতিমানব তৈরি হয় তার নিজের অসাধারণ যোগ্যতা দিয়ে, তার অর্জন দিয়ে। কিন্তু মনুর যে সুপারম্যান, অর্থাৎ ব্রাহ্মণ, সে জন্মসূত্রেই শ্রেষ্ঠ। তার ব্যক্তিগত গুণ বা যোগ্যতা কিছু থাকুক বা না থাকুক, তাতে কিছু যায় আসে না। আচ্ছা, মানে এটা যোগ্যতা বা কর্মের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব নয়, এটা জন্মগত অধিকার। একদম, জন্মই এখানে শেষ কথা। তাহলে আলোচনার শেষে আমরা এই জায়গায় আসতে পারি যে বি.আর. আম্বেদকরের বিশ্লেষণে মনুস্মৃতিতে আঁকা হিন্দু দর্শনটা আসলে অসমতা, পরাধীনতা এবং বিভেদ এগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে। আর এটা একটা বিশেষ শ্রেণীর স্বার্থকে ব্যক্তিমানুষ বা বৃহত্তর সমাজের ভালোর থেকেও উঁচুতে স্থান দেয়। হ্যাঁ, মোটের উপর এটাই ওনার মূল প্রতিপাদ্য। আর আম্বেদকরের এই বিশ্লেষণটা না আমাদের একটা জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কি প্রশ্ন? যে কোনো একটা সমাজের মূল শাস্ত্র বা দর্শন কিভাবে তার পুরো গঠনটাকে, মানুষের জীবনকে এতটা গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো সামাজিক বা ধর্মীয় আদর্শকে যখন আমরা বিচার করব, তার সার্বজনীন মানদণ্ডটা ঠিক কী হওয়া উচিত? এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো। এগুলোর উত্তর খোঁজাটা হয়তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক। অবশ্যই, এ নিয়ে আরও অনেক ভাবনার অবকাশ আছে।